কখন থেকে চুল আঁচড়ে চলেছি, কিছুতেই যেন চুলের জট ছাড়াতে পারছি না। চুলে জট হলে কি করে একা ছাড়াবো আমি? বাড়িতে তিনজন বৌদি, অথচ কেউ কি আমায় সাহায্য করছে? ওসব কথা আমায় বলো না, বুঝলে তো? আমি সেই সকাল থেকে ধান ঝাড়ছি। কই, আমায় তো কেউ সাহায্য করেনি। তোমায় কেউ সাহায্য করতে যাবে কেন? তুমি তো শুধু ধান ঝাড়তেই পারো সকাল থেকে, ওইটুকু ধান নিয়ে বসে রয়েছো। মেজ বউকে দেখো, মেজ বউ সেই সকাল থেকে রান্না করেই চলেছে। মেজ বউ, এই আমায় একটু সাহায্য করো না, আমার মাথার চুলের জট কিছুতেই ছাড়ছে না। আমায় অমন কথা বলো না তো। আমি সেই রান্না করতে করতে এই সকাল থেকে একেবারে গলদঘর্ম হয়ে গেছি। সেটা চারটি কথা নাকি? এই এতগুলো মানুষের রান্না করতে হয়। বাড়িতে তো আমরা 7 জন রয়েছি, সবার রান্নার ভার আমার কাঁধে। বুঝেছি, তোমরা দুজনেই এই একই কথা বলবে। আমার বড় বৌদি মেজ বৌদি হয়েছেই এমনটা, শুধু আমার ছোট বৌদি ভালো। ছোট বৌদি, ও ছোট বৌদি, আমার চুলটা একটু ছাড়িয়ে দাও না। আমার হাতে যদি কাজ না থাকতো তাহলে তো আমি দিতাম, কিন্তু এই যে এত জামা কাপড়, পুকুর ঘাটে গিয়ে এই সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে তারপর আবার মেলে শুকিয়ে নিতে হবে। নজর রাখতে হবে কখন বৃষ্টি নামে, পাখিতে নোংরা করে, এই সমস্ত কিছু এদিকে আমাকেই নজর রাখতে হবে। ভেবেছিলাম 3 দাদা যখন বিয়ে করবে, 3 বৌদি আমায় কত খুশিতে রাখবে। আমার কিছু করতেই হবে না, একা একা সবকিছু তারাই আমায় করে দেবে। মায়ের পরে তারা আমার কাছে ভালো হবে। কিন্তু এখন দেখছি এই যে বড় বিপদ হয়েছে আমার। অমন কথা বলছো কেন তুমি? আমার যদি হাতে এত কাজ না থাকতো তাহলে আমি কি তোমার সাহায্য করতাম না? সকাল থেকে উঠে আমাকে এমনিতেই আরো কাজ করতে হয়েছে। ধান আনা, ধান ঝাড়া, চাল বেচে দেওয়া, চাল ধোয়া থেকে শুরু করে আরো কত কাজ। তোমার মেজ বৌদি আর ছোট বৌদি যে কাজ করেছে, সে কাজ করলে আমার এত সময় মোটেই লাগতো না। মুখ সামলে কথা বলো বড়, এই এমন কথা বললে তো হবে না। রান্না বান্নাতে কি কম ঝামেলা আছে? একদিন নিজে রান্নার ভার নিয়ে দেখো তো। বাইরের সমস্ত কাজ করা আর রান্না করা দুটো এক জিনিস নয়। তোমাদের আর কি, রান্না বান্না, ধান ঝাড়া, ধান তোলা, যে সমস্ত করা অনেক সহজ ব্যাপার। জামা কাপড় কাচা বা সন্ধেতে জল তোলা, এই সমস্ত যে আমাকেই করতে হয়, সেদিকে কি কারো কোনো খেয়াল আছে? আরে হয়েছে হয়েছে, তোমরা যে 3 জনে মিলে এর মধ্যে ঝগড়া শুরু করে দেবে, সে কথা জানলে আমি মোটেই তোমাদের আমার চুল ছাড়াতে বলতাম না। আমি নিজে একা একাই করে নিচ্ছি, আমার ঘাট হয়েছে। 3 বউয়ের যে এত মুখ যে আমি আর কতদিন সহ্য করব। দাদারা যে কি করে ওদের সহ্য করে সে কথা তো বুঝতে পারি না। 3 জনের কেউই আমার কাজে সাহায্য করতে চায় না, খালি এ ওর কথা বলে, আমায় এড়িয়ে যায়। সব কাজ আমায় একা একাই করতে হয়। ঠিক আছে, আমিও দেখব। দীপা চলে গেছে। বাবা, ওই একরতি মেয়ে হলে কি হবে? তার মুখের কি কথা! আমায় বলে কিনা ওর চুল আঁচড়ে দিতে। ধানের কাজ আর কতটুকু, আমি তো ইচ্ছে করি ওর সামনে ধীরে ধীরে কাজ করছি। তা কি আর আমি বুঝি না দিদি? তুমি যে ইচ্ছে করি এমন ভাবে কাজ করছিলে সে তো বুঝতেই পেরেছি। আমিও তো রান্না প্রায় হয়ে এসেছে, তবুও তো হাড়ি চাপিয়ে রেখে চুপ করে বসেছিলাম, যাতে ওর কোনো কাজ করতে না হয়। মহারানী নিজে যেন কিছুই করতে পারেন না। আমিও কি তোমাদের থেকে কম যাই নাকি? কাপড় তো সেই কখন ধোয়া হয়ে গেছে, একটা কাপড় কি বারবার বালতি থেকে তুলছিলাম ওর সামনে, যাতে ও বুঝতে না পারে কোনো কিছু। ওর কোনো কাজেই আমাদের সাহায্য করা চলবে না, এটাই আমাদের করতে হবে, বুঝলে? আজকেই আমাদের বরেরা বাড়িতে ফিরে এলে ওদের বলে ওর বিয়ের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি, তাহলেই সব বুঝবে। সে নয় ঠিক আছে, কিন্তু তার আগে ওকে দিয়ে ঘরের কাজ করাতে হবে। 3 দাদার আহ্লাদে ঘরের কোনো কাজই সে করতে পারে না। তার ব্যবস্থা আমি করছি। আজ রাতে আমাদের বরেরা ফিরে এলে তাদেরকে ওর বিয়ের কথা আর তার সঙ্গে ঘরের কাজকর্ম শেখার কথা বলতে হবে। একবার ভালো মতো বুঝিয়ে বলতে পারলে ওরা ঠিক রাজি হয়ে যাবে। তাহলে এই ব্যাপার, আমি কি বুঝতে পারিনি? তখনই সব বুঝতে পেরেছিলাম। ঠিক আছে, আমার সঙ্গে তোমরা যখন এমন করতে চাও, তাহলে আমিও দেখব কি করে তোমরা 3 জনে মিলে আমায় দিয়ে নাস্তানুবাদ করিয়ে ঘরের কাজ করাও। ভালো করে খেয়েছো তো? আজ মেজ বউ রান্নাটা বেশ ভালোই করেছিল। তবে আমি একটা কথা বলি, বুঝলে? এই, তুমি আবার এই সময় কি বলবে? আমি সারাদিন মাঠের কাজ করে বড় ক্লান্ত হয়ে পড়েছি। এই এখন একটু ঘুমোবো। তুমি শুয়ে পড়ো,
আমি তোমায় বাতাস করে দিচ্ছি। বলছিলাম যে তোমাদের বোনের তো বয়স হচ্ছে, তার তো একটা বিয়ে টিয়ের ব্যবস্থা করতে হবে নাকি? কি বলছো? কতই বা বয়স? আর 15 হয়তো হয়েছে। এত কম বয়স ওকে বিয়ে দেব না। আর তাছাড়া তোমরা তিনজন যখন আছো, আর একটু বাড়িতে থেকে আদর যত্ন পাক। আদর যত্ন পেতে পেতেই তো এমন মাথায় উঠতে শুরু করেছে। আজ আমি এর শেষ দেখেই ছাড়বো, কোনোভাবেই ওকে আর ছেড়ে দেব না। তোমার বোন কি আর আমার বোন নয়? তাকে তো শুধু বোনের মতো নয়, আমি তার চেয়েও বেশি কিছু দেখি। তার জন্যই তো বলছি, বিয়ের ব্যবস্থা এখন না হয় না করলে, আর বছর খানেক যাক, সম্বন্ধ দেখলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না, বুঝলে? তবে আমি আর একটা কথা বলি, যদি তুমি চাও তাহলে। কত খাটাখাটনি করো মাঠে তুমি, তারপরে যে বাড়ির সব কিছুর উপর নজর থাকবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু আমার তো সব দিকে নজর থাকে, তাই না? আমার কিন্তু বড় কষ্ট হয়, বুঝলে? তবে তোমার আবার কষ্ট হলো কেন? কি হয়েছে বলো তো? এমন কথা তো আর আমি আর শুনতে পারি না। গ্রামের লোকেরা যা খুশি তাই বলবে, আর আমি চুপ করে শুনবো, তা তো হয় না। দীপা তো শুধু আমার ননদ নয়, তাকে তো আমি আরো বেশি কিছু ভাবি, বুঝলে? কি বলতে চাইছো সে কথা আমায় খুলে বলে দাও। অমন হেয়ালি করো না। দীপা কিছু করেছে? দীপা তো বেশ ভালো মেয়ে। ওকে বলা আছে সবসময় তোমাদের কথা শুনে চলতে, আর তার বাইরে কোনো কিছু না করতে। হ্যাঁ, ওই করেই তো মহারানী মাথায় উঠেছে। কিন্তু আর নয়, এইবারের একটা বিহিত হবেই। আরে কি হয়েছে বলো না? আরে ওই গ্রামের রতন আছে না, রতন, রতনের বউটা বলছিল দীপা তো বয়স হচ্ছে, আজ না হোক কাল বিয়ে তো দিতেই হবে। ঘরের কাজ তো আর তেমন ভাবে দীপা কোনো কিছুই জানে না। আমরা তিন বউ থাকতে সে নাকি ঘরের কোনো কাজ করে না। রতনের বউ এমন কথা গ্রামের কয়েকজনের কাছ থেকে শুনেছে, তাই আমার কাছে দুঃখ করছিল। কিন্তু উনুনের সামনে বসে রান্না করলে দীপার হাত পুড়ে কালো হয়ে যাবে। কাটতে গিয়ে হাত কেটে ফেললে তখন আরো বড় বিপদ হবে। তাছাড়া ঘরের অন্যান্য কাজ করতে গিয়েও যদি তার কোনো রকম সমস্যা হয়, তখন আমাদের এমন একমাত্র সুন্দর বোনকে তাকে আমরা কোনো রকম আঘাত করতে চাই না। তার বিয়ের আগে পর্যন্ত এমন কোনো কিছুই আমি চাই না। আমি সে কথা বলছি না, আমরা তো ঘরেই রইলাম। আমরা তিনজনই যদি তাকে একটু একটু করে দেখিয়ে দেখিয়ে কিংবা অল্প অল্প করিয়ে ঘরের কাজগুলো শিখিয়ে রাখি, না হলে তুমি ভেবে দেখো, বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়ে যদি ও কিছুই করতে না পারে, তখন শ্বশুর বাড়ির লোকেরা কি বলবে? এই কথাটা তো আমি একবারও ভেবে দেখিনি। আসলে আমাদের বড় বোনকে আমরা বড্ড ভালোবাসি, তাই তার এতটুকু কষ্ট হোক আমরা তা কখনোই চাই না। আমরাও তো চাই না, আর তার জন্যই তো তোমায় বলছি, আমার কথা শোনো। দেখো, অত ঘুরিয়ে ফিরিয়ে কথা আমি বলতে পারি না। সোজাসুজি তোমার কাছে একটা আবদার আছে। এই আমরা তিনজন কাল থেকে দীপাকে বাড়ির কাজ অল্প অল্প করে শেখাতে চাই। আমার আপত্তি নেই, কিন্তু দীপা তো এখনো ছোট। এখন কি ও এইসব কাজ শিখতে পারবে? তাছাড়া এখন কি দরকার? বিয়ে তো দেব, দেরি আছে অনেক। আরে এখন থেকে শিখে রাখলে বিয়ের আগে আগে সে সমস্ত কাজ ভালো করে বুঝতে পারবে। আর যদি শিখতে পারে তখন, তুমি তো জানো এই বাড়িতেই আমরা তিনজনে মিলে সমস্ত কাজ করি, কাজও কম হয়। তাই যদি মিলেমিশে সেও কাজ করে, তাহলে কাজও শিখবে, আর আমাদের হাতে হাতে সাহায্য করবে, আর অনেক কিছু শিখতেও পারবে। এই ফাঁকে তোমরা ওকে দিয়ে কাজ করিয়ে নিতে চাইছো? দেখো, বাড়িতে আমরা কিন্তু কেউ থাকি না, সারাদিন দীপা তোমাদের কাছে থাকে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু। তুমি আমায় এমন ভাবলে? আহা, তুমি আবার কান্নাকাটি শুরু করলে কেন? আরে আমার কথা শোনো। এই দেখো, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কথা শোনো। আর তোমার যেটা ভালো মনে হয় তোমরা সেটাই করো, অসুবিধা নেই। তবে দীপার যেন কোনো কষ্ট না হয়। এইটাই তো চাইছিলাম। এইবার তুমি দেখো, দীপা অনেক দিন হলো আমাদের নাকের উপর ছড়ি ঘুরিয়েছে, এক গ্লাস জল পর্যন্ত উনি গড়িয়ে খান না। এইবার দেখো আমরা কি করি। নাও, আমাদের আদরের ননদ, এই বালতি নিয়ে যাও পুকুর পাড়ে, গিয়ে জামা কাপড়গুলো ভালো করে কেচে আনো। কিন্তু আমি কেন? এই কাজ তো তোমার, তুমি তো প্রত্যেক দিন এই কাজ করো। কিন্তু আজ যে তোমায় এই কাজ করতেই হবে, এমনকি আজ থেকে আমার কাজের অর্ধেক ভাগাভাগি তোমাকেও করতে হবে, না হলে যে তোমায় এই বাড়িতে থাকা হবে না। তোমার ছোট দাদা এই কথা আমায় স্পষ্ট করে বলে দিয়েছে যে তোমায় শিখিয়ে নিতে হবে। কিছুদিনের মধ্যে তোমার বিয়ের সম্বন্ধ দেখা হবে যে,
কিন্তু আমি তো এই কাজ একদম করি না। তুমি আমার সঙ্গে চলো পুকুর পাড়ে, তুমি আমায় দেখিয়ে দেবে, তাহলেই। এত সহজে যে ওকে দিয়ে কাজ করিয়ে নিতে পারবো এটা তো আমি ভাবতেই পারিনি। বাহ, যাই, পুকুর পাড়ে যাই এবার। এবার তুমি সরে যাও, আমি তোমার শাড়িটাই প্রথমে কাছি, বুঝলে? এই তো তোমার শাড়িটা, বাহ, ভেজানোই আছে। এবার এটাকে এই তাল গাছের ওপরে জোরে জোরে আছাড় দিই, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আরে কি করছো? অমন করলে যে আমার শাড়িটা ছিঁড়ে যাবে। আরে তুমি জামা কাপড় কাচতেও পারো না? সত্যি কি যে বলবো। এই দেখো, আমার দিকে দেখো, এইভাবে ভালো করে নিয়ে তাল গাছের গায়ে আস্তে আস্তে এমন করে আছাড় মারতে হয়। বেশি জোরে জোরে আছাড় মারলে তো হবে না। শাড়িটা তো হয়ে গেল। আচ্ছা, ওই জামা কাপড়গুলো দাদাদের, এগুলো কি করে কাচতে হয় আমায় শিখিয়ে দাও। দেখেছো, সব কাজ হয়ে গেল। এই এমন ভাবে জামা কাপড় কাচার কাজ করতে হয়, বুঝলে? আজকে প্রথম দিন, তুমি শুধু এইটুকুই দেখো, অন্য কাজ আর তোমায় দেখতে হবে না। চলো বাড়ি ফিরে যাই। সত্যি ছোট বৌদি, তুমি যদি এমন ভাবে আমায় ভালো করে শেখাও, তাহলে আমি সব কাজ শিখে যাব। তুমি ঠিকই বলেছো, সত্যি সত্যি আমার ঘরের কাজ এমন ভাবে শিখে নেওয়া উচিত। চলো এবার বাড়ি যাই। অনেক হয়েছে দীপা, এবার আমার কাছে এসো। আমার কাছে এসে ধান ঝাড়িয়ে নাও ভালো করে। তাহলে তো খুবই ভালো হয়, একদিনেই অনেক কাজ আমি দেখতে পারবো। কই দাও দেখি ধান। আরে এইসব কি করছো? এই দেখো, এমন ভাবে ভালো করে আস্তে আস্তে ধান ঝাড়তে হয়। তুমি যা করেছো তাতে আমার কাজ বেড়ে যাবে। তুমি আমার পাশে বসে দেখো, বুঝলে? আমি ধান ঝাড়ি, তুমি দেখো। আরে না না, কেন? এবার আমায় দাও, আমি ধান ঝাড়ি। আমার ধান ঝাড়তে বেশ ভালোই লাগছে। সর্বনাশ, এমন করলে আমার কাজ আরো বেড়ে যাবে। তুমি এখানে বসে দেখো তো আমি কেমন করে করছি। এই কাজ অত সহজ নয়, বুঝলে? অনেক হয়েছে ছোটখাটো কাজ, এবার এখানে এসো তো দীপা, রান্না বান্নার কাজ দেখো। এই কাজ বুঝতে না পারলে কিছুতেই কিছু হবে না। এখানে এসো। রান্নার কাজ করতে তো আমার খুব ভালো লাগবে। আমি এই রান্নার কাজ শিখতে চাই। আর শ্বশুর বাড়িতে যেতে হবে না? তোমরাই তো বলো, শ্বশুর বাড়িতে গিয়ে সমস্ত কাজ না জানলে সমস্যা হবে। কই দাও দেখি, ভাত কি করে নাড়াতে হয়। আরে এটা তুমি কি করলে? তোমার দাদারা যে কেন তোমাকে এত আতু আতু করে রাখে আমি বুঝি না। একটা ভাতের মধ্যে হাতা দিয়ে নাড়াতে পারো না? আমি কি করব বলো, আমি তো বুঝতে পারিনি। তুমি নাড়াতে বললে, আমি তাই নাড়ালাম। আবার আমায় নতুন করে ভাত বসাতে হবে। তুমি যে কি বড় সর্বনাশ করলে তুমি জানো না। এমন ভাবে শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করলে তোমায় দুদিনও সেখানে রাখবে না। তুমি রোজ যখন রান্না করবে, আমায় একবার করে ভাত নাড়া শিখিয়ে দিও, তাহলেই তো হবে। এমন ভাবে যদি ভাত নাড়ো তাহলে তো আমায় প্রত্যেক দিন দুবার করে ভাত রান্না করতে হবে। যাও যাও তো, দেখি এখন এখান থেকে যাও। ওরা ভেবেছিল দাদাদের সঙ্গে সলা পরামর্শ করে ওদের ভুল বুঝিয়ে আমায় দিয়ে কাজ করাবে, কিন্তু কাল রাতে যে আমি ওদের সব কথাই শুনেছি, সে কথা ওরা বুঝতে পারেনি। এবার আমি কি করি সেটাই দেখো। আহ! আরে আরে, কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আরে দীপা তো মাটির উপরে পড়ে আছে। ওই কি হলো? দীপা, দীপা! আমি এক্ষুনি যাচ্ছি, তাড়াতাড়ি গিয়ে মাঠের থেকে সবাইকে ডেকে আনি। একা আমরা কি করব? মাঠ থেকে ওনাদের ডাকার সময় একবার কবিরাজ মশাইকে খবর দিয়ে এসো। তাড়াতাড়ি যাও। এই দীপা, ওঠো। মেজো বউ, একটু জল নিয়ে আয়। যা বুঝলাম, মনে হয় দীপা অনেক কাজ করেছিল আজকে, তাই না? তার জন্য এই শরীর এমন দুর্বল হয়ে পড়েছে। ওকে দিয়ে বাড়ির কাজ করানো ঠিক হবে না। কিন্তু দীপা তো কখনোই ঘরের কাজ করে না, তাকে তো আদর যত্নে ভালোভাবেই রাখা হয়। কিন্তু কাল যে মেজো বউ বললো ওকে দিয়ে বাড়ির কাজ শেখাতে, বাড়ির কাজ না শেখালে ওর যে বিয়ে দিতে অসুবিধা হবে। সে কি, এই কথা তো আমাকে কাল রাতে বড় বউ বলেছে। তাহলে ওরা সবাই মিলে সলা পরামর্শ করে আমাদের ছোট বোনটাকে এমন ভাবে খাটাচ্ছিল। কিন্তু আমরা তো তাকে দিয়ে কোনো কাজ করাইনি। আমরা তাকে দিয়ে কাজ করাই কোথায়?
এই তো দীপা শাড়ি ভেজা, বোধহয় নদীতে গিয়েছিল কোনো কাজ করতে। আর ওরে এই যে হাতের কাছে গরম ফ্যান আর ভাত ছিটকে এসে লেগেছে বোধহয়। এই যে শাড়ির কাছে কয়েকটা ভাত পড়ে রয়েছে, মাথার চুলে, আর এই যে ধান ছড়িয়ে রয়েছে, ধানের থেকে ভেসে আসা ধান আর তার খোসা লেগে রয়েছে না। আমি তাকে শুধুমাত্র একবার ধান ঝাড়ানো দেখতে বলেছিলাম, আর তখনই হয়তো তার গায়ে ধান লেগেছে। আমি তাকে শুধুমাত্র একবার হয়তো হাঁড়ির ভেতরটা ভাত নাড়াতে বলেছিলাম, সেটা করতে গিয়ে সে হাঁড়ি ফেলে দিয়েছে, আর তখনই এসব হয়েছে। আমরা আমরা এমন কিছু করিনি, সত্যি। তোমরা কি করেছো না করেছো সে কথা আমি জানি না, তবে দীপার ওপর যদি এমন ভাবে কাজের জোর দাও তাহলে কিন্তু আবার এমনটাই হবে। ওর শরীর কিন্তু আবার এমন ভাবে অসুস্থ হয়ে পড়বে। আমি জানতাম আমার দাদারা আমায় বড্ড ভালোবাসে। আমার এমন অবস্থার কথা শুনলে তারা নিশ্চয়ই বৌদিদের বকাবকি করবে। তুই উঠে পড়েছিস? তুই তার মানে জ্ঞান হারাসনি? তাহলে এই সমস্ত কিছু 3 বৌদি মিলে সলা পরামর্শ করে আমাকে সমস্ত কাজ করাতে চেয়েছিল, খাটাতে চেয়েছিল আমায়। তোমাদের সরাসরি কিছু বললে বৌদিদের নামে নালিশ করা হবে, তাই তো আমি করতে চাইনি। কিন্তু এমন অবস্থা তুই করলি কেন? আর কবিরাজ মশাই? মিথ্যে কথা আমি বলিনি, ছোট থেকেই দীপা দুর্বল, সে কথা আমি নিজেই তোমাদের বলেছিলাম। তাই তার উপর যদি এমন কাজের চাপ হয় তাহলে কিন্তু সে অসুস্থ হয়ে পড়তে পারে। তাই সকালে সে একবার আমার কাছে এসেছিল, আর তারপরেই। তার মানে এই সব কিছু আসলে একটা নাটক ছিল? কিন্তু কেন কেন দীপা, এমন তুমি কেন করলে? মা আমার মারা যায় ছোটবেলায়। তোমাদের 3 জনকে পেয়ে ভেবেছিলাম আমি 3 জন মা পেয়েছি, কিন্তু বাড়ির কাজ নিয়ে তোমরা নিজেদের মধ্যে সব সময় ঝগড়া করো। তারপর আমি তোমাদের কাছে কিছু চাইলে তোমরা তা দিতে চাও না, সব সময় এই ওর দিকে আঙুল দেখিয়ে দাও। তাই কাল যখন তোমরা 3 জনে মিলে ঠিক করলে আমায় সাহেস্তা করবে, তখন আমার খুব কষ্ট হয়েছিল। তখনই আমি ঠিক করেছিলাম তোমাদের সত্যি সত্যি বুঝিয়ে দিতে হবে। আর তাই তবে আমি কিন্তু সত্যি সত্যি জ্ঞান হারিয়ে পড়েছিলাম। আমাদের ভুল হয়েছে, তোমাকে ভালো করে সমস্ত কাজ শেখানো আমাদের উচিত ছিল। তোমার উপর কাজ চাপিয়ে দেওয়ার চেষ্টা না করাই ভালো। কবিরাজ মহাশয়ের সঙ্গে পরামর্শ করে যখন আমি ঘরে ফিরে আসি, তখন হঠাৎ করে মাথাটা ঘুরে ওঠে। আর তারপরে আমি তাহলে যাই এখন। হ্যাঁ, তোমরা দেখো দীপাকে, দেখো ওই শরীর কিন্তু খুব একটা ভালো নেই। আর তোমরা 3 বউ, 3 বউয়ের যখন এক ননদ, তাকে একটু আদর যত্ন করো, ভালো করে কাজ শেখাও, বুঝলে? আমাদেরও ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার কি আছে? ও তো তোমাদের কাছে ননদ আর বোনের চেয়েও বেশি। তোমাদের ক্ষমা করার কোনো প্রয়োজন নেই। আজ থেকে 3 বউয়ের ননদের মতোই যেন ওকে রেখো, হ্যাঁ, তাহলেই হবে।